আচ্ছা। আমি যেটা বুঝি যে এখানে যাই করুক এটা শেখ হাসিনার কিছুই আসবে যাবে না। তাই? হ্যাঁ, আসবে যাবে না। তাতে যদি 1000 বারই দেয়, মানে আপনি বলছেন যে 1000 বার যদি তাকে মৃত্যুদণ্ড দেয়, 1000 বার যদি তাকে মৃত্যুদণ্ড, 1000 যদি তার ফাঁসি দেয়, তাতে আসা যায় কি? আচ্ছা, কেন বলছেন স্যার এই কথাটা? আপনি এটা আইনি ব্যাখ্যাটা কি দিচ্ছেন আপনি? কারণ উনি তো দেশে নাই, উনি সেফ সাইডে আছে। এবং এটা যে আজীবন চলবে তা তো না। ক্ষমতায় আসলে পরে তো আবার সব চেঞ্জ হয়ে যায়। দেখেন না, ইউনূস সাহেব আসার পরে রাতারাতি ওনার সব মামলা প্রত্যাহার হয়ে গেছে। ঠিকই, হ্যাঁ, হয়ে গেছে। টাকা পয়সা মওকুফ করে দিছে এবং আগামী 5 বছর না কত বছর যেন গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন এদের কোনো ইটি দেওয়া লাগবে না, মানে ওই টাকা পয়সা এবং ওই এগুলো দেয়া লাগবে না। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের একজন আন্তর্জাতিক আইনজীবী এবং মানবতাবাদী ব্যক্তিত্ব জেড আই খান পান্না। জেড আই খান পান্না বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আইনি লড়াইয়ের একজন অগ্রণী সৈনিক। তো আমরা তার সঙ্গে বাংলাদেশের নানান বিষয়ে কথা বলবো। তবে মিস্টার পান্না, আপনাকে অনেক স্বাগত জানাই। আমি আপনার সঙ্গে বাংলাদেশের মানে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খানিকটা আলোচনা করতে চাইছিলাম। তো আমি প্রথমে যে বিষয়টার কথা বলবো, যে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনীতি খুব উত্তাল, সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তো মানে প্রথম মামলার সাজা ঘোষণার দিন তারিখ জানানো হবে 13ই নভেম্বর বৃহস্পতিবার, এবং ইতিমধ্যে সরকার এই মামলায় তার মৃত্যুদণ্ড দাবি করেছে, ফাঁসির সাজা চেয়েছে। তো আপনি মুক্তিযুদ্ধের অগ্রণী সৈনিক ছিলেন, আর শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, যারা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এই ট্রাইব্যুনালের এই যে বিচার সম্পর্কে স্যার আপনি যদি আপনার আইনি এবং রাজনৈতিক বক্তব্য বলেন। ট্রাইব্যুনাল সম্পর্কে হলো যে আমি ব্যক্তিগতভাবে তো যে কোনো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, বেশ, যে কোনো, হ্যাঁ বেশ। তো মৃত্যুদণ্ড দিয়ে যদি কোনো সমস্যার সমাধান আজকে পর্যন্ত হচ্ছে বলে আমার মনে হয় না। তবে আইনের শাসন দরকার। আর যেটা যে মামলার কথা বললেন শেখ হাসিনা সহ অন্যান্যদের, যদি দেশে তো বিদ্যমান আইন আছে, পেনাল কোড আছে, সিআরপিসি আছে, সুপ্রিম কোর্ট আছে, ট্রাইব্যুনাল আছে, সেখানে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দরকার নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছিল কেবলমাত্র 71-এর গণহত্যার প্রেক্ষাপটে। হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং মুক্তিযোদ্ধাদের যারা পাকিস্তানের সঙ্গে বিরোধিতা শুধু না অক্সিলারি ফোর্স হিসাবে যারা ছিল, আপনি যদি সেই সারেন্ডারের ইটা দেখেন 16 ডিসেম্বর, সেখানে আছে যে পাকিস্তান সেনাবাহিনী উইথ দেয়ার অক্সিলারি ফোর্স। তার মানে রাজাকার, আলবদর, আল শামস এরা সকলেই তার সঙ্গে এই তালিকাভুক্ত। রাইট, হ্যাঁ। এবং জামাতের 3 কি 4 জন মন্ত্রিসভায় ছিল। পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তানের মালেক, গভর্নর মালেকের অধীনে যে মন্ত্রিসভা ছিল, সেখানে 3 কি 4 জন জামাতের মন্ত্রী ছিল। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে তাদের যে বিচার, এবং এই পাকার্মিত চিন্তা না যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষককে, ভালো চিকিৎসককে, ভালো কবিকে, নারীবাদী সাহিত্যিককে, এটা তো চিন্তা না। চিনাই দিছে যারা, তারা হইলো এই আলবদর, আল শামস, রাজাকাররা। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই তাদের তো ট্রায়াল হওয়া উচিত আগে, এবং তাদের কেস পেন্ডিং আছে। সেখানে এসে 24-এর তারা বলে গণহত্যা। আমি বলছি যে কোনো শেখ হাসিনা যে অপরাধী হয় তার বিচার হবে, কিন্তু ওয়াই ইন এ ট্রাইব্যুনাল?
আপনার কি মনে হয় যে ট্রাইব্যুনালেও ওনার বিরুদ্ধে যেভাবে অভিযোগ সাজানো হয়েছে সেটা আইনসম্মত? মানে একজন সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে একাধিক প্রায় শতিনেক মামলা দেওয়া হয়েছে, সেগুলো কিছু ফৌজদারি আদালতে আছে, কিছু মানবাধিকার এই অপরাধ ট্রাইব্যুনালে আছে। মানে এই যে, এবং মামলায় যেভাবে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, এইভাবে একতরফা মামলা হচ্ছে, এইটাকেও আপনি কিভাবে দেখেন একজন আইনজ্ঞ এবং একজন মানবতাবাদী ব্যক্তিত্ব হিসেবে আপনি কিভাবে দেখেন? এটা আগেও যে ট্রাইব্যুনাল হয়েছিল, আমি কিন্তু সেই ট্রাইব্যুনালে অ্যাটেন্ড করি নাই কখনো, নীতিগতভাবে। কারণ কারণ আমি তো ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। এক, দুই হইলো যে ট্রাইব্যুনালে কেন, বঙ্গবন্ধু হত্যার বিচার যদি সাধারণ একটা কোর্টে হইতে পারে তো ওটা বিচারও তো হইতে পারে, ঠিক। এবং সিআরপিসি অনুযায়ীও কিন্তু স্পেশাল ট্রাইব্যুনাল করা যায়। ঠিক। এই ধরনের আলাদা বিচারালয় খোলার কোনো দরকারই নাই, এটা আমি এখনো মনে করি। ঠিক। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক বিষয়ে কোনো এই ধরনের কিছু আনার প্রয়োজনীয়তা নাই। দেশে তো মানে বিদ্যমান আইনেই এটা সম্ভব ছিল, বিচার আদালত আছে। ঠিক। স্যার, আপনার কি মনে হয় যে এই বিচারটা যেভাবে হচ্ছে সেটার পেছনেও একটা মানে রাজনৈতিক পরিকল্পনা, বা যেটা রাজনৈতিক দল বলে থাকে যে একটা ষড়যন্ত্র, বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ হচ্ছে এই বিচারটা, এই যে ট্রাইব্যুনালের বিচারটা? আপনার কি মনে হয়, মানে বাংলাদেশে যেহেতু আইনের ভাষায় যদি আপনি আপনাকে রিপ্লাই দেই, আপনার এটা হচ্ছে লিডিং কোর্শন, বুঝছেন? তো সেটার উত্তর আমি ওইভাবে লিডিং কোর্শনের উত্তর দেব না। আমি যেটা বুঝি যে এখানে যাই করুক, এটা শেখ হাসিনার কিছুই আসবে যাবে না। তাই? হ্যাঁ, আসবে যাবে না। তাতে যদি 1000 বারই দেয়, মানে আপনি বলছেন যে 1000 বার যদি তাকে মৃত্যুদণ্ড দেয়, 1000 বার যদি তাকে মৃত্যুদণ্ড, যদি তার ফাঁসি দেয়, তাতে আসা যায় কি? আচ্ছা, কেন বলছেন স্যার এই কথাটা? আপনি এটা আইনি ব্যাখ্যাটা কি দিচ্ছেন আপনি? কারণ উনি তো দেশে নাই, উনি সেফ সাইডে আছে, এবং এটা যে আজীবন চলবে তা তো না। ক্ষমতায় আসলে পরে তো আবার সব চেঞ্জ হয়ে যায়। দেখেন না, ইউনূস সাহেব আসার পরে রাতারাতি ওনার মামলা প্রত্যাহার হয়ে গেছে। ঠিকই। হ্যাঁ, হয়ে গেছে, টাকা পয়সা মওকুফ করে দিছে, এবং আগামী 5 বছর না কত বছর যেন গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, এদের কোনো ইটি দেওয়া লাগবে না, মানে ওই টাকা পয়সা এবং ওই এগুলো দেয়া লাগবে না, ভ্যাট ট্যাক্স দেয়া লাগবে না। বিএনপি নেতাদেরও বিরুদ্ধে গুরুতর সমস্ত অভিযোগ প্রত্যাহার হয়ে গেছে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, সকলেরই, মানে সাবেক প্রধানমন্ত্রী বা তারেক জিয়া বা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাদের বিরুদ্ধে মামলাগুলো সব প্রত্যাহার হয়ে গেছে, আমরা দেখলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অতএব এটা যদি 1000 বারও দেয়, আর আওয়ামী লীগ যদি কোনদিন ক্ষমতা আসে তো অটোমেটিক্যালি উইথড্র হয়ে যাবে। আচ্ছা, আপনার কি মনে হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে? নাথিং ইজ ইম্পসিবল। যদি 53 বছর পরে রাজাকাররা প্রায় ক্ষমতায়, স্বাধীনতা বিরোধী শক্তি যারা 71-এ 30 লক্ষ হত্যার জন্য দায়ী, 2 লক্ষ থেকে 5 লক্ষ মা বোনের ইজ্জত বা সম্ভ্রম হানির জন্য যারা দায়ী, তারা যদি আজকে ক্ষমতায় বসে আমার জাতীয় সঙ্গীত, আমার জাতীয় পতাকা, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার অংশীদার হইতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তো আওয়ামী লীগ কিছুই না। তো আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না, এই ব্যাপারটাই বা আপনি আইন এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে কিভাবে দেখছেন? মানে গণতন্ত্রের মূল কথা তো হচ্ছে যে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন হবে, জনগণ বাছাই করবে। আপনি স্যার কিভাবে দেখছেন এটাকে? আমি দেখছি যে আপাতত যারাই নির্বাচন করতে যাচ্ছে তারাও স্বীকার পায় যে একটা বিশাল অংশ কিন্তু এখনো কম হইলে পরও 30% পিপল দে আর সাপোর্টার্স অফ, ব্লাইন্ড সাপোর্টার্স অফ আওয়ামী লীগ। আচ্ছা।
তো এদের বাদ দিয়ে এরা তো আওয়ামী লীগ না আসলে পরে নির্বাচন কেন্দ্রেই যাবে না। সেই ক্ষেত্রে কি হবে, ওই 70% লোকের ভেতরে কত পার্সেন্ট আবার আছে, কারণ বহুবার ইলেকশন করছে কিন্তু জামাত, দেখা গেছে তারা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে গিয়ে 2-3টার বেশি সিট পায় না, তাও খুব মাইনরি সে। এখন না হয় টাকা পয়সা হয়েছে। বুঝতে পেরেছি। তো স্যার আপনার কি মনে হয় যে তার মানে সেক্ষেত্রে এই নির্বাচনটা মানে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাবে না এবং জাতীয় স্তরে গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয়, মানে দেশেও হবে না বিদেশেও হবে না। ব্যক্তিগত অপিনিয়ন হলো যে আন্তর্জাতিক ভাবে এটা গ্রহণযোগ্য হবে না এবং দেশের মানুষ এটাকে গ্রহণ করবে না, একটা বড় অংশের মানুষ। তা তো বললামই যে 30% লোক অন্তত নির্বাচন এসে যাবে না। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিয়ে একটা অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই হচ্ছে যথার্থ গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে। অবশ্যই আওয়ামী লীগ না, সকল দলের এবং এইখানে যেসব আইন টাইন করছে আগে যে স্বতন্ত্র দাঁড়াইতে হলে পরে 1% লোকের সাইন লাগবে, এসব উঠেই দেওয়া উচিত। স্যার আপনি যেটা ঠিক স্যার আপনি যেটা বলছিলেন যে এই মানে আদালত সম্পর্কে, ট্রাইব্যুনাল সম্পর্কে আপনার অবজেকশন আছে এবং মামলাগুলো যেভাবে সাজানো হয়েছে সেগুলো সম্পর্কেও আপনি আপত্তি তুলছেন। তো আপনি কি কোনোভাবে এই যারা এখানে ভিকটিম, যাদেরকে আসামি করা হচ্ছে, তারা সকলেই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদাধিকারী, তো আপনি কি তাদের হয়ে কোনোভাবে আপনার যে মানে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক কথা আমি বলছি না, মানবাধিকারের দৃষ্টিকোণ, এবং আপনার আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু আপনি মুক্তিযোদ্ধা, সেই ভাবনা থেকে কি আপনি কোনোভাবে এদেরকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে আপনি আগ্রহী বা কোনো ভাবনা চিন্তা করছেন? চেষ্টা তো করতেছি। আচ্ছা, আপনি কি শেখ হাসিনার সাজা ঘোষণার পর? নিজের ঢোল তো আমি পিটাইতে পারি না, তবে চেষ্টা করতেছি। সেই ক্ষেত্রে এসে আমার মনে হয় না যে আমার আগে কেউ চেষ্টা করছে। তো আমি আই এম দ্য ফার্স্ট পারসন। স্যার আমি সেটাই জানতে চাইছিলাম যে শেখ হাসিনার সাজা ঘোষণার পর আপনি কি উচ্চতর আদালতে এই বিষয়ে লড়াই করার কথা ভাবনা চিন্তা করছেন কিছু? এখানে তো আবার আইনগত কতগুলো বিষয় আছে, সেটা হলো স্টেট ডিফেন্স যেটা, সেইটা তো হওয়ার আমার স্কোপ নাই, না আমাকে করবে না। ঠিকই, কিন্তু করবে না, তারপরও দেখা যাক। মানে শেখ হাসিনার হয়ে আপনি তো ব্যক্তিগতভাবে লড়াই করতেই পারেন, চাইতেই পারেন যে আমি তার আইনজীবী হিসেবে, আপনি তো আদালতে হাজির হতেই পারেন যদি হাসিনা আপনাকে। আমাদের দেশের আইন অনুযায়ী ফিউজিটিভের পক্ষে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালে সেখানে পারে না। ঠিক, কিন্তু আপনি আইনি সহায়তা, পরামর্শ সেগুলো নিশ্চয়ই হয়তো আপনি মানে দেবেন আর কি, যে কিভাবে লড়াই করতে হবে বা কিছু মানে দিচ্ছি। আচ্ছা স্যার, আমি আরেকবার একটুখানি অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই যে জুলাই সনদকে কেন্দ্র করে একটা জটিলতা দেখা দিয়েছে এবং নির্বাচনকে নিয়েও হচ্ছে, আপনার কি মনে হয় যে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ তারা লকডাউনের ডাক দিয়েছে 13 তারিখ এবং তারা বলছে যে একটা গণপ্রতিরোধের ডাক দিচ্ছে, আপনার কি মনে হয় যে আরেকটা লিবারেশন ওয়ারের দিকে দেশ এগোচ্ছে, আরেকটা মুক্তিযুদ্ধের দিকে, মানে সেই রকম মানে? না, মুক্তিযুদ্ধ একবারই হয়েছে 71। ঠিক, এখন সে প্রেক্ষাপট নাই। ঠিক, এখন ক্ষমতার বদলের প্রেক্ষাপট, এটা আমরা মুক্তিযুদ্ধের সাথে তুলনা করতে চাই না। মুক্তিযুদ্ধ ওটা 1000 বছরও আর হবে কিনা সন্দেহ। কিন্তু মানে ব্রিটিশের কাছ থেকে ভারতবর্ষ কিন্তু স্বাধীন হয়েছে উইদাউট ওয়ার। ঠিক, জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছে সেইটাই ঠিক, আর হত্যাকাণ্ড যেগুলো হয়েছে সেটা বাংলাদেশের মানুষ, মাস্টারদা সূর্য সেন, তারকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, হ্যাঁ, তো এরা কল্পনা যোশী ভারতে গেলেও বাংলাদেশের সন্তান হিসাবে গেছে, ঠিক, তাই না? ঠিক, তো এরা তো সবই পুলিন বিহারি, ঢাকার লোক, তারপরে
তো সেই জন্য বলি যে পশ্চিমবঙ্গ তো পার্ট অফ দ্য বেঙ্গল, ঠিক, তাই না? টু নেশনস থিওরির উপরে আপনারা রইলেন ভারত, আমরা আসলাম ইসে, তো আমরা তো বাংলাদেশ করলাম টু নেশনস থিওরির কবরের উপর। আপনারা কিন্তু এখনো সেই টু নেশনস থিওরির উপরই আছে, আমরা না। ঠিকই স্যার, আপনি যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধ একবারই হয়েছে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি যা, তাতে কি আপনার মনে হয় যে একটা সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে? মানে সরকার যেভাবে একতরফা গ্রেপ্তার, গণগ্রেপ্তার এবং যেভাবে মব লিঞ্চিং এবং রাজনৈতিক বিদ্বেষ থেকে যাবতীয় সিদ্ধান্ত হচ্ছে, পক্ষপাতিত্ব থেকে যে অভিযোগগুলি উঠেছে, তো মানে একটা দেশ তারা মুক্তিযুদ্ধ করে এই জায়গায় এসছে, 53 বছর 54 বছর বয়স, তার মধ্যে এরকম রাজনৈতিক অস্থিরতা, আপনার কি মনে হয় যে এটা একটা এখনই এই পরিবর্তনটা না হলে একটা সিভিল ওয়ারের দিকেও এগিয়ে যেতে পারে? না, আচ্ছা, আমি মনে করি না, এটা আমার ব্যক্তিগত মত। ঠিক, সিভিল ওয়ারের দিকে যাবে না, হ্যাঁ বিরোধ থাকতে পারে। ওকে ওকে ওকে, বিরোধ থাকতে পারে, ক্ষমতার পট বদল হবে, আজকেও কালকেও হবে, হ্যাঁ, কিন্তু সে অতখানি তীব্রতর কোনো কিছুই হবে না। এটা বাংলাদেশের মানুষ তো যখন উঠে তখন তো ওই অস্ত্র নিয়েই যে বড় এই পরিবর্তন ঘটায় তা না, খালি এত পরিবর্তন ঘটায়। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে পরিবর্তন হবে এবং ইতিবাচক পরিবর্তন আগামী দিনে হয়তো মানুষ পাবে। এভরিথিং ইজ চেঞ্জেবল। ঠিক 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 ঠিক। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, শ্রদ্ধা। আপনি খুবই ব্যস্ত মানুষ, বাংলাদেশের কতিপয় ব্যস্ত মানুষের মধ্যে আপনি একজন। আবার একই সঙ্গে আপনি এখন নানা রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়েও যাচ্ছেন, তার মধ্যেও আপনি যে আমাদের সঙ্গে। তার মধ্যে একটা শুভ সংবাদ দেই। বলুন স্যার। গত 28শে আগস্ট স্যার আমার আহ্বানে মঞ্চ 71 নামে একটা সংগঠনের আহ্বানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ফোরামে মিলনায়তনে একটা সভা হয়। সভা থেকে 16 জন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়, পরবর্তীতে আরো 2 জন গ্রেপ্তার হয়। তো সেই তাদের ভেতরে 1 নম্বর যিনি ছিলেন তিনি হলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, এবং বিখ্যাত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। এই দুজনের আজকে জামিন আপিল বিভাগ থেকে এটা বহাল রাখছেন, তারা মুক্তি পাবেন। অন্যদের একটা প্রসেস আছে। শুভ সংবাদটা দিলাম। হ্যাঁ স্যার, আপনাকেও আমি জানাই যে আপনার এই মঞ্চ 71-এর মানে জন্ম এবং আপনার ভূমিকা এবং এই যে গ্রেপ্তার ঘটনা, এগুলো সবই ওয়ালে প্রকাশিত হয়েছিল, এটাও আপনাকে আমি জানাই। আপনি স্যার ভালো থাকুন, আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে আবারও কৃতজ্ঞতা। আপনি সুস্থ থাকুন, নমস্কার।